ভাইয়া, আমাকে একা রেখে চলে যেও না ভাইয়া। তুমি যদি না থাকো তাহলে আমাকে দেখবে কে? বলো বলো না ভাইয়া, তুমি ছাড়া তো আমার কেউ নেই। জেরিন, আমি ছাড়াও তো তোর আব্বু আম্মু আছে। আমি থাকলে কি আর না থাকলে কি, তুই এই বাসায় থাক, ওরা তোকে অনেক খুশি রাখবে। দেখিস না আমাকে কীভাবে অবহেলা করে। আমি আর অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না বোন। ভাইয়া, তোমার সাথে আমাকেও নিয়ে যাও, আমিও যাব তোমার সাথে। প্লিজ ভাইয়া, আমাকেও নিয়ে যাও। তোকে যে বলতেছিস নিয়ে যাইতে, কোথায় যাব, কি করব আমি তো নিজেই জানি না। তোকে নিয়ে কোথায় থাকবো বল। আর এই সমাজের মানুষ ভালো না। বোনের সাথে যদি ভাই থাকে তাহলেও বলে ওরা জামাই বউ। প্লিজ বোন, তুই এই বাড়িতে থেকে যা। আমার অবর্তমানে ওদেরকে তো দেখে রাখতে পারবি। আমি যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে মোনাজাতে বলিস আমাকে মাফ করে দেওয়ার জন্য। আর যদি বেঁচে থাকি তাহলে আমি আবারও ফিরে আসবো তোর কাছে। এই বলে মিন্টু বাড়ি থেকে বের হয়ে গেল। এখন রাত বাজে প্রায় 2টা। জেরিন কান্না করছে আর মিন্টুর যাওয়ার দিকে এক নজরভাবে তাকিয়ে আছে। তার যে কিছুই বলার নেই। বেশ কিছুক্ষণের মধ্যে মিন্টু অন্ধকারে বিলিয়ে গেল। এইদিকে জেরিন চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। জেরিনের বয়স মাত্র 12 বছর। এই বাড়িতে জেরিনকে ভালোবাসলেও মিন্টুকে তারা কখনোই ভালোবাসেনি। মিন্টুর ওপর অনেক অত্যাচার করেছে। এইদিকে মিন্টু রাতের অন্ধকারে হেঁটে হেঁটে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাস এসে মিন্টুর সামনে দাঁড়ালো। মিন্টু বাসের দিকে তাকিয়ে দেখে পিপিএল বাস। মিন্টুকে দেখে বাসের হেল্পার বলতে লাগলো, কি ভাই, ঢাকা যাবেন নাকি? এত রাতে ব্যাগপত্র কাজে নিয়ে যাইতেছেন কোথায়? জি ভাই, ঢাকা যাব। আমাকে ঢাকা নিয়ে যেতে পারবেন? নিয়ে তো যেতে পারবো। 1000 টাকা দিতে হবে, যদি দিতে পারো নিয়ে যেতে পারি আমরা। ঠিক আছে ভাই, আমি 1000 টাকা দিব, আমাকে নিয়ে চলেন। এই বলে মিন্টু উঠে পড়ল গাড়িতে। একটা সিটে গিয়ে বসে পড়ল মিন্টু। সিটের সাথে হেলান দিয়ে কান্না করতে আর তার বোনের কথাগুলো ভাবছে। এমন সময় হেল্পার এসে মিন্টুকে কান্না করতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি কান্না করছেন কেন? ছেলে মানুষকে কান্না করা মানায় না, মন শক্ত করেন। আর আমাকে বলেন কি হয়েছে? টাকা নেই নাকি ভাড়া দেওয়ার? না থাকলে দিতে হবে না। টাকা তো আছে ভাই, আমি টাকার জন্য কান্না করতেছি না। আসলে আমার ছোট বোনটাকে বাসায় ফেলে রেখে এসেছি, এটার জন্য কান্না করতেছি। কেন ভাই, আপনার মা বাবা নেই যে আপনার ছোট বোনকে দেখবে? তাকে একা ফেলে এসেছেন কেন? সবাই আছে, সবাই তাকে ভালোবাসে, কিন্তু সবাই আমাকে অবহেলা করে। আল্লাহ আমার কপালটা এমন খারাপভাবে লিখছে বলতে পারবো না। ছোট থেকে সবাই আমাকে অবহেলা করে এসেছে, এখনও অবহেলা করে। ভাই, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে এই দুনিয়াতে এখন টাকা থাকে চলে না। আমি যে বাসে কাজ করি, রাত দিন 24 ঘন্টা কাজ করি, রাতে বাসের মধ্যেই ঘুমাই। আপনি যেহেতু ঢাকা যাইতেছেন, ওইখানে গিয়ে একটা কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। মিন্টু হেল্পারের সাথে কথা বলতে বলতে রাত পার করে দিল। সকাল 6টায় বাস ঢাকা এসে পৌঁছাতেই মিন্টু 1000 টাকা দিয়ে দিল হেল্পারকে। হেল্পার 1000 টাকা দিয়ে বলতে লাগলো, ভাই, আপনি 500 টাকা রেখে দেন, বাকি 500 টাকা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এইখান থেকে আপনি গুলিস্তান বা বড্ডা চলে যান, ওইখানে আশা করি কাজ পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাড্ডা নতুন বাজারে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজের সন্ধান করছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। সারাদিন ঘোরাঘুরি করার পর মিন্টু চলে আসলো একটা খাবার হোটেলে। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে। রাত 9টা। একটা অফিসের সামনে দাঁড়িয়ে আছে মিন্টু। এমন সময় একটা মেয়ে মিন্টুকে দেখিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি অফিসের ভিতরে? জানি না তো, আমি এই অফিসে চাকরি করি না, চাকরি খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছি না। ও আচ্ছা, এই কোম্পানিতে চাকরি করবেন
একটা পদ খালি আছে, যদি চাকরি করতে চান তাহলে বলতে পারেন। আমি স্যারের সাথে কথা বলে আপনার চাকরির ব্যবস্থা করে দিব। আমাকে যদি চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব খুশি হব। প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দেন। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, কালকে সকাল 10টায় আপনি এখানে চলে আসবেন। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আপনি কি এই অফিসে চাকরি করান? মেয়েটা কিছুক্ষণ ভেবেচিন্তে এরপর মিন্টুকে বলতে লাগলো। হ্যাঁ, আমি এই অফিসে চাকরি করি। এই বলেই মেয়েটা গাড়ি করে চলে গেল ওইখান থেকে। এদিকে মিন্টু চলে আসলো একটা হোটেলে। এসে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, এখানে কি সস্তায় কোনো একদিনের জন্য রুম পাওয়া যাবে? এই ধরুন 200 বা 250 টাকার মধ্যে। হ্যাঁ, এরকম একটা রুম আছে খালি, তুমি চাইলে ওইখানে থাকতে পারো। 4তলায় 322 নম্বর রুম ওইটা। এ নাও চাবি, আর 200 টাকা দিয়ে যাও। এই নেন 200 টাকা। এই বলে মিন্টু চাবিটা নিয়ে চলে আসলো এখান থেকে ওই রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার বোনের কথা মনে পড়ল। মিন্টু মনে মনে বলতে লাগলো, আমার বোনটা এখন জানি কি করতেছে। এখন আমি থাকলে তো আমার কাছে এসে পড়তে বসতো। হে আল্লাহ, আমার বোনকে সব সময় দেখে শুনে রাখো। আমি আপনার কাছে শুধু এই দোয়াটাই করি, আমার বোন যাতে সব সময় ভালো থাকে। এই বলে মিন্টু বিছানায় শুয়ে পড়ল। এদিকে মিন্টুর বোন জেরিন শুয়ে আছে বিছানায় আর মনে মনে বলতে লাগলো, ভাইয়া কি জানি করতেছে এখন। ভাইয়া, তুমি আমাকে কেন একা ফেলে চলে গেলে? এখান থেকে আমাকে নিয়ে যেতে। আমি এখানে থাকতে চাই না ভাইয়া। ওদের মতো মানুষকে আমি যে বড্ড ঘৃণা করি। প্লিজ ভাইয়া, তুমি আমাকে একদিন না একদিন এসে এখান থেকে নিয়ে যাও প্লিজ। এসব বলছে আর কান্না করছে জেরিন। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 9টা। মিন্টু ফ্রেশ হয়ে তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো একটা ছোট্ট হোটেলে। 2টা পরোটা খেয়ে অফিসের জন্য রওনা দিল। বেশ কিছুক্ষণ পর মিন্টু চলে আসলো অফিসের সামনে। এসে দাঁড়িয়ে আছে। এমন সময় দারোয়ান বলতে লাগলো, এই ছেলে, এখানে দাঁড়িয়ে কি করতেছো? এখনই এখান থেকে চলে যাও, ম্যাডাম আসলে তোমাকে দেখলে বকা দিবে পরে আমাকে। দারোয়ানের কথায় মিন্টু আরেকটু দূরে সরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর পায়েল আসলো। মিন্টুকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে মিন্টুর কাছে চলে আসলো। মিন্টু পায়েলকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, আমার সাথে ভিতরে আসো। মিন্টু পায়েলের সাথে চলে আসলো অফিসের ভেতরে। এসে দেখে প্রায় অনেক লোক কাজ করছে অফিসের ভেতরে। মিন্টুকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখানোর পর পায়েল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এখান থেকে তুমি কোন চাকরিটা করতে চাও? ম্যাডাম, আপনি যে কাজগুলো দেখিয়েছেন এই কাজগুলো আমি এমনিতেই পারি, কারণ আগে একটা কোম্পানিতে চাকরি করেছিলাম। এই সকল কাজেই ওই কোম্পানিতে ছিল। আমাকে যে কোনো একটা কাজে ঢুকিয়ে দিলেই চলবে। আচ্ছা, তুমি যেটা মন চাও ওইটা গিয়ে কাজ করতে থাকো। দুপুরের পর তোমার হাজিরা দেওয়া হবে এবং তোমার বেতন নির্ধারণ করা হবে। ঠিক আছে ম্যাডাম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা চাকরি দিয়েছেন এটার জন্য। এই বলে মিন্টু চলে আসলো কাজে। এদিকে পায়েল তার কেবিনে চলে আসলো। সিসি ক্যামেরায় সকল কিছু দেখছে পায়েল। এদিকে মিন্টু 2-3টা মেশিনের সামনে এসে মেশিনের কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে মিন্টু টের পায়নি। বেশ কিছুক্ষণ পর পায়েল মিন্টুকে ডাক দিল। এদিকে মিন্টু চলে আসলো পায়েলের কেবিনে। পায়েলকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, আমাকে ডেকেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তুমি তো মোটামুটি কাজ খুব ভালো পারো। তোমার বেতন 18,000 টাকা ধরা হয়েছে। প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম আছে। যদি তুমি 2 ঘন্টা ওভারটাইম করতে পারো তাহলে আরও টাকা বাড়বে। ঠিক আছে ম্যাডাম, আমি যদি করতে পারি তাহলে করব, আর না করতে পারলে হোটেলে চলে যাব। হোটেলে যেতে হবে না, তুমি অফিসের মেসে থাকতে পারবে। ওইখানে অনেকজন লোক একসাথে থাকে। দাঁড়াও, আমি মেসের একজনের সাথে পরিচয় করে দিতেছি।
এই বলে পায়েল একটা ছেলেকে ডেকে আনলো। ছেলেটাকে উদ্দেশ্য করে পায়েল বলতে লাগলো, শুভ, ওর নাম হচ্ছে মিন্টু। সে অফিসে নতুন ভর্তি হয়েছে। আজকে তাকে তোমরা তোমাদের সাথে তোমাদের রুমে নিয়ে যাবে। সে আজ থেকে তোমাদের সাথে থাকবে। ঠিক আছে ম্যাডাম, একটু পর তো আমরা চলে যাব, তাকে নিয়ে না হয় একসাথে যাব। তুমি আমার সাথে আসো, এখন কাজ করতে থাকো, সন্ধ্যায় আমরা একসাথে রুমে যাব। এই বলে শুভ মিন্টুকে নিয়ে চলে আসলো কাজে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় মিন্টু আর শুভ চলে আসলো রুমে। শুভ মিন্টুকে বিছানা দেখিয়ে দিতেই মিন্টু ওইখানে গিয়ে তার ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অফিস থেকে খাবার দেই নাকি? না, অফিস থেকে খাবার দেয় না, আমরা বাইরে একটা হোটেল আছে, ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেই এবং মাস শেষে 3,000 টাকা করে দিয়ে দেই। প্রত্যেক সপ্তাহে 2 দিন গোস্ত দিবে এবং 3 বেলা খাবার। ঠিক আছে, আমাকে না হয় পরিচয় করে দিয়েন, আমিও ওই হোটেলে খাবো। আচ্ছা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে এসে এরপর তোমাকে নিয়ে হোটেলে খেতে যাব। এই বলে শুভ ওইখান থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে মিন্টুকে নিয়ে চলে আসলো খাবার হোটেলে। খাওয়া দাওয়া করে চলে আসলো দুইজন। বিছানায় শুয়ে শুয়ে মিন্টু ফোনে তার ছোট বোনের পিক দেখছে আর চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। এটা দেখে শুভ বলতে লাগলো, আরে মিন্টু ভাই, আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে আপনার? অসুস্থ নাকি? অসুস্থ হলে বলেন, আমি ঔষধ এনে দিতেছি। না ভাই, আমি অসুস্থ না, এমনিতেই কান্না করতেছি। কান্নার তো কোনো একটা কারণ আছে, আমাকে বলেন, সমস্যা নেই, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। আরে না, সত্যি বলতে তেমন কোনো সমস্যা নাই, এমনিতেই হয়তো চোখে কিছু পড়েছে, এটার জন্য চোখ দিয়ে পানি পড়তেছে। ও আচ্ছা। এই বলে মিন্টু শরীরে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মিন্টু চলে আসলো আবার অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় পায়েল ডাকতে লাগলো মিন্টুকে। মিন্টু, তুমি একটু আমার কেবিনে আসো তো। জি ম্যাডাম, আসতেছি, আপনি যান। পায়েল চলে যেতেই মিন্টু চলে আসলো পায়েলের কেবিনে। চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে মিন্টু। এমন সময় পায়েল বলতে লাগলো, মিন্টু, এখানে বসো। তুমি তুমি তো বলে এসেছো আগেও এই কাজ করে এসেছো অন্য অফিসে। নিশ্চয়ই তুমি হিসাব নিকাশ করতে পারবে এই কাজের। জি ম্যাডাম, এই কাজের হিসাব নিকাশ করতে পারবো কেন? আপনার হিসাব নিকাশ করতে ভুল হচ্ছে নাকি? ভুল হলে বলেন, আমি করে দিতেছি। না, ভুল হচ্ছে না। আমি কয়েকদিনের জন্য একটু অফিসের কাজে অন্য অফিসে যাব, তো এটার জন্য বলতেছিলাম আমি যে কয়েকদিন অফিসে থাকবো না, ওই কয়েকদিন তুমি অফিসের হিসাব নিকাশ করে রাখতে পারবে। জি ম্যাডাম, হিসাব নিকাশ করে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি হিসাব নিকাশ করি, খাতা এইখানে রেখে যাব নি। আপনি যেদিন আসবেন ওই দিনে সে না হয় হিসাব করে নেবেন আবার, যদি আমার ভুল হয়। আমি জানি তোমার ভুল হবে না। আচ্ছা, তাহলে তুমি এখন গিয়ে কাজ করো। কালকে তুমি একটু সকাল সকাল চলে আসবে। আমি তোমাকে সকল কিছু বুঝিয়ে দিয়ে এরপর যাব। ঠিক আছে ম্যাডাম, আমি কালকে সকাল সকাল চলে আসব। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তার কাজে। সন্ধ্যা অবধি কাজ করে চলে আসলো হোস্টেলে। ফ্রেশ হয়ে শুভকে নিয়ে চলে আসলো খাবারের দোকানে। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও চলে আসলো রুমে। পরের দিন সকাল 9টা। মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো অফিসে। এসে দেখে তার ম্যাডাম বসে আছে। মিন্টুকে দেখে বলতে লাগলো, মিন্টু, এই যে এই খাতাগুলো উপরে সব কিছু নাম লেখা আছে। তুমি নামগুলো দেখে দেখে সবগুলা হিসাব নিকাশ এখানে করে রাখবে। আর ভুল করো না কিন্তু। একটু ভুল করলে পরে আমি আব্বুকে হিসেব দিতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, আর চিন্তা করবেন না, আমি হিসাব নিকাশে কখনোই ভুল করি না। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ, আমি এখন চলে যাব। এই বলে পায়েল ওইখান থেকে চলে আসলো বাইরে। এদিকে মিন্টু তার কাজ শেষ করে দুপুরে সকল হিসাব নিকাশ করে বসে রইল। মিন্টুকে হিসাব নিকাশ করতে দেখে শুভ বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি আজকে হিসাব নিকাশ করতেছো? ম্যাডাম কোথায়? ম্যাডাম তো একটু অন্যান্য অফিসে গেছে, বলেছে যে
কয়েকদিন অফিসে আসতে পারবে না। আমি হিসাব নিকাশ করে রাখতাম, তাই আর কি হিসাব নিকাশ করতেছি। ও আচ্ছা, তুমি কি আগেও এসব কাজ অন্য অফিসে করেছো? এত তাড়াতাড়ি যে সব কিছু বুঝে ফেললে! হ্যাঁ, আমি আগেও অন্য একটা অফিসে এইসব কাজ করেছি, তাই আর কি এইসব কাজ বুঝতে আমার বেশি অসুবিধা হয় নাই। তুমি যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে বলবে, আমি বলে দেব। তোমার কি কোনো কিছু হওয়ার স্বপ্নই নাকি? আমার কোনো কিছু হওয়ার স্বপ্ন নেই, কিন্তু আমার বোনের একটা স্বপ্ন আছে। তার স্বপ্নটা পূর্ণ করতে হবে আমাকে। যে করেই হোক আমাকে পুলিশ কমিশনার হতে হবে। আচ্ছা শুভ ভাই, পুলিশ কমিশনার হতে কি কি লাগে আপনি জানেন? ভাই, আমার এসব ধারণা নেই, তাই আর কি তোমাকে বলতে পারতেছি না আমি। এক কাজ করতে পারো, পায়েল ম্যাডামকে বলতে পারো। উনি যেহেতু বিজনেসম্যানের পুলিশের সাথে বেশ ভালো বন্ধুত্ব আছে, ওনাকে বললে উনি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। একদম ঠিক কথা বলেছেন। ম্যাডাম আসুক, ম্যাডাম আসলে ম্যাডামকে বলবো, দেখি ম্যাডাম কি বলে। এই বলে মিন্টু কাজ করতে লাগলো। কাজ করতে করতে রাত হয়ে গেল। রাতে মিন্টু খাওয়া দাওয়া করে ফোন টিপছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। মিন্টু কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে পায়েল বলতে লাগলো, হ্যালো মিন্টু, আমি পায়েল বলতেছি। তুমি কি আজকে সকাল কিছু হিসাব নিকাশ করেছো? জি ম্যাডাম, আমি সকল কিছু হিসাব নিকাশ করেছি এবং আমার মনে আছে। আমি কি আপনাকে এখানে জানিয়ে দিব নাকি আপনি এসে হিসাব নিকাশটা করে নেবেন? তুমি যেহেতু হিসেব নিকেশ করে রেখেছো, সো আমি এসে না হয় বুঝে নেব তোমার কাছ থেকে। এবং মালপত্রগুলো কোথায় কোথায় রেখেছো এইগুলো না হয় আমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে রাখলাম। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাই, কালকে আবারও অফিসে যাইতে হবে। এই বলে মিন্টু ফোনটা কেটে দিয়ে ঘুমেতে সে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। আজকে পায়েল অফিসে এসেছে। এদিকে মিন্টু অফিসে এসে দেখে পায়েল তার কেবিনে বসে আছে। কেবিনের সামনে এসে দাঁড়িয়ে মিন্টু বলতে লাগলো, ম্যাডাম ভিতরে আসতে পারি? হ্যাঁ মিন্টু, ভিতরে আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ম্যাডাম, আমি আপনাকে একটা একটা করে হিসাব দিতেছি, আমার সাথে আসেন। কাপড়গুলো কোথায় রাখা আছে আমি সব কিছু বলতেছি। এই বলে মিন্টু পায়েলকে নিয়ে চলে আসলো গোডাউনে। সকল কিছু দেখাচ্ছে আর হিসাব দিচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা হিসাব দেওয়ার পর পায়েল সকল কিছু বুঝে নিয়েছে। মিন্টুকে উদ্দেশ্য করে পায়েল বলতে লাগলো, ধন্যবাদ মিন্টু, তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছো, আমার আর দ্বিতীয়বার বুঝতে হবে না। এখন তাহলে তুমি তোমার কাজ করো গিয়ে। হ্যাঁ যাইতেছি, আমার তো এই কথাটা মনেই ছিল না। এই বলে মিন্টু আবার চলে আসলো পায়েলের কেবিনের সামনে। ম্যাডাম ভিতরে আসতে পারি? হ্যাঁ মিন্টু, ভিতরে এসো। কিছু বলবে নাকি আমাকে? ম্যাডাম, পুলিশ কমিশনার হতে কি কি করতে হবে আপনি কি বলতে পারবেন আমাকে? কেন মিন্টু, পুলিশ কমিশনার আবার কে হবে? তুমি পুলিশ কমিশনার হতে চাও নাকি? হ্যাঁ ম্যাডাম, আসলে আমার ছোট বোনের অনেক দিনের ইচ্ছা আমাকে পুলিশ কমিশনার বানাবে, তাই আমি পুলিশ কমিশনার হতে চাই। আপনি যদি আমাকে বলতেন পুলিশ কমিশনার হতে কি কি করতে হবে তাহলে খুব ভালো হতো। মিন্টু, এটা তো আমার জানা নেই, আমি তোমাকে কালকে জানিয়ে দেব। আমার এক বেস্ট ফ্রেন্ডে পুলিশ চাকরি করে, তাহলে জিজ্ঞেস করে তোমাকে জানাবো। ঠিক আছে ম্যাডাম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মিন্টু চলে আসলো আবার কাজ করতে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় মিন্টু চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় শুভ এসে বলতে লাগলো, কিরে মিন্টু, আজকে তুই তাড়াতাড়ি চলে আসলি, কাজ নেই নাকি তোর বেশি? আমার কাজ তো দুপুরবেলা শেষ করে ফেলেছি, ততক্ষণ তো বসেছিলাম, পরে ম্যাডামকে বলে চলে এসেছি। যা ফ্রেশ হয়ে আয়, এরপর দুজন মিলিয়ে খাবার খেতে যাব। ঠিক আছে, 10 মিনিট অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে শুভ চলে গেল ওয়াশরুমে। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে মিন্টুকে নিয়ে চলে আসলো খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় হোটেলের মালিক বলতে লাগলো, শুভ, মাস তো প্রায় শেষের দিকে, তোমাদের বেতন যেদিন দিয়ে দিবে ওই দিন আমাকে
খাবার টাকাটা দিয়ে দিও, কারণ বাজার সদাই করতে হবে। বুঝতেই পারছো এতজনের খাবার তৈরি করতে মাস শেষে কত টাকা খরচ হয়। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। গতকালকে যদি টাকা দিয়ে দেই, তাহলে আমি আপনাকে টাকা দিয়ে যাব এবং মিন্টুর টাকাটাও দিয়ে যাব আপনাকে। মিন্টু, চল, অনেক রাত হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়ি। আবার তো কালকে অফিসে যাইতে হবে। এই বলে শুভ আর মিন্টু চলে আসলো আবার রুমে। বিছানায় শুয়ে পড়তেই মিন্টুর ঘুম চলে আসলো। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাচলা করে চলে আসলো আবার রুমে। এসে দেখে শুভ বসে আছে। মিন্টুকে দেখে শুভ বলতে লাগলো, কিরে মিন্টু, এত সকাল সকাল তুই কোথায় গিয়েছিলি? কোথায় আর যাব, এইখানে গিয়েছিলাম একটু হাঁটাচলা করার জন্য। অফিসের জন্য রেডি হয়ে নে, প্রায় 9টা তো বেজে গেছে। হ্যাঁ, চল যাওয়া যাক তাহলে। এই বলে মিন্টু আর শুভ চলে আসলো অফিসে। এসে দেখে পায়েল বসে আছে। মিন্টুকে দেখে পায়েল বলতে লাগলো, মিন্টু, কালকে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে যে 2 মাস পর পুলিশের সার্কুলার ছাড়া হবে। এরপর তুমি ওইখানে জয়েন করে সবগুলো ট্রেনিং যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে সাধারণ একজন অফিসার বানানো হবে। এরপর আস্তে আস্তে তোমাকে মিশন কমপ্লিট করতে দেওয়া হবে। একা একা যদি করতে পারো, তাহলে তোমাকে পুলিশ কমিশনার বানিয়ে দিবে। এই ধরো 5 বছরের মতো সময় লাগবে তোমাকে পুলিশ কমিশনার হওয়ার জন্য। সমস্যা নয় ম্যাডাম, আমি 5 বছর অপেক্ষা করতে পারবো। তবুও আমি আমার বোনের আশা পূর্ণ করব। এখন তাহলে আমি যাই, গিয়ে কাজ করি। এই বলে মিন্টু এখান থেকে চলে আসলো কাজ করতে। বেশ কিছুক্ষণ কাজ করার পর মিন্টু আর সাগর চলে আসলো বাইরে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো আবার অফিসে। কাজ করতে করতে কেটে গেল 1টি মাস। মিন্টু দাঁড়িয়ে আছে পায়েলের কেবিনে। এমন সময় পায়েল তার ড্রয়ার থেকে 35,000 টাকা বের করে মিন্টুর হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও মিন্টু, এইখানে 35,000 টাকা আছে। তুমি তো মাঝে মধ্যে মেশিন এবং ইলেকট্রনিক্স কাজ করে দাও, এইটার জন্য তোমাকে 35,000 টাকা দেওয়া হয়েছে। তুমি পুলিশের কমিশনার হতে এত টাকা বেতন পাবে না, তার চাইতে তুমি এই অফিসে চাকরি করো, তাহলে তুমি আরও বেতন বেশি পাবে। ম্যাডাম, টাকার সাথে এখানে কোনো কথা না। আমি আমার ছোট্ট বোনের স্বপ্ন পূরণ করব, এটার জন্য আমি পুলিশ কমিশনার হব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। সামনের মাসে তো সার্কুলার ছাড়বে, তুমি তাড়াতাড়ি করে একটা আবেদনপত্র নিয়ে জমা দিয়ে দিবে, যাতে তোমার সকল আবেদন তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ওরা। মিন্টু পায়েলের সাথে আরও কিছুক্ষণ কথা বলে টাকাগুলো নিয়ে চলে আসলো রুমে। শুভর হাতে খাবারের 3,000 টাকা দিয়ে বলতে লাগলো, শুভ, এই টাকাগুলো দোকানদারকে দিয়ে দেবে। আর আমি এই মাসটা এখানে আছি, সামনের মাসে হয়তো ট্রেনিংয়ের জন্য চলে যেতে হবে। যদি কপাল ভালো থাকে তাহলে চাকরিটা হয়ে যাবে, আর কপাল যদি বন্ধ থাকে তাহলে আশা করি চাকরিটা হবে না আর। চিন্তা করিস না মিন্টু, তোর চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোর ভালো মেধা এবং পরিশ্রম দিয়ে তুই সত্যি চাকরিটা নিতে পারবি। যেখানে দেখবি পরিশ্রম দিয়ে কাজ হচ্ছে না, ওইখানে একটু মাথাটা খাটাবি, দেখবি অটোমেটিক্যালি তোর বুদ্ধি চলে আসবে। হ্যাঁ, তাই করতে হবে, না হলে তো আমি আমার ছোট্ট বোনের স্বপ্ন পূর্ণ করতে পারবো না। মিন্টু শুভর সাথে কথা বলতে বলতে ঘুমের দেশে বাড়ি জমালো। সকাল অবধি 8টা অবধি ঘুমিয়ে ফ্রেশ হয়ে দোকান থেকে হালকা পাতলা কিছু চা নাস্তা করে চলে আসলো আবারও কাজে। কাজ করতে করতে দুপুর হয়ে আসলো। দুপুরে মিন্টু খাবার খেতে যাবে, এমন সময় পায়েল বলতে লাগলো, মিন্টু, আজকে কি তুমি আমার সাথে খাবার খেতে পারবে? ম্যাডাম, আমি তো হোটেল থেকে খাবার খাই, আমি না হয় খাবারটা নিয়ে আসতেছি, এরপর আপনার সাথে খাবার খাবো। আরে, খাবার নিয়ে আসতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি, 2 জন খেয়ে নিতে পারবো। কি বলেন ম্যাডাম, আমি আপনার খাবার খাবো তা হয় না, আমি আপনার খাবার খেতে পারবো না। আপনি আপনার কেবিনে গিয়ে 5 মিনিট বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। একবার বলেছি না খাবার নিয়ে আসতে হবে না, আমার সাথে খেতে হবে তোমাকে, চলো আমার সাথে। পায়েলের এমন রাগ দেখে শুভ কিছুটা ভয় পেয়ে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
মিন্টু, তুই আজকে ম্যাডামের সাথে গিয়ে খাবার খেয়ে নে। ম্যাডাম আজকে প্রচুর রেগে আছে। মিন্টু চলে আসলো পায়েলের সাথে তার কেবিনে। দুজন সামনাসামনি বসে খাবার খাচ্ছে। এমন সময় পায়েল বলতে লাগলো, পুলিশ কমিশনার হয়ে আমাকে ভুলে যাবে না তো? কি যে বলেন না ম্যাডাম, আমি পুলিশ কমিশনার হয়ে আপনাদেরকে বলে যাব তা কি করে হয়? আমি কখনোই আপনাদেরকে ভুলে যাব না, সেই চিন্তা করবেন না। পুলিশ কমিশনার হয়ে সর্বপ্রথম আমি আপনার সাথে দেখা করব। ঠিক আছে, দেখা যাবে তোমার কথা কতটুকু সত্যি হয়। আর যদি না দেখা করো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। পায়েলের কথা শুনে দুজন হেসে উঠল। খাওয়া দাওয়া করে বসে আছে দুইজন। এমন সময় মিন্টু বলে উঠল, ম্যাডাম, এখন তাহলে আমি চলে যাই, অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। ঠিক আছে, যাও তাহলে তুমি। আর ছুটির সময় আমার সাথে দেখা করে যাবে, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে ম্যাডাম। মিন্টু চলে আসলো তার কাজ করতে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মিন্টু পায়েলের সাথে দেখা করতে তার কেবিনে চলে আসলো। এমন সময় পায়েল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমাকে নিয়ে একটা কফি শপে যাব। আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দেব তোমাকে। ম্যাডাম, আমি আপনার ফ্রেন্ডের সাথে দেখা করে কি করব? ওনার সাথে তো আমার জরুরি কোনো কাজ নেই। আমার প্রয়োজন হয়েছে তাই আমি দেখা করাবো তোমাকে। বেশিক্ষণ ওইখানে থাকবো না, সর্বোচ্চ 10 মিনিট ওইখানে থাকবো, এরপর চলে আসবো। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি চলেন, আবার আমাকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। পায়েল মিন্টুকে নিয়ে চলে আসলো সেই কফি শপে। এসে দেখে পায়েলের বান্ধবী বসে আছে। পায়েল আর মিন্টু গিয়ে তার সামনে চেয়ারে বসে পড়ল। তিনজন কফি খেতে খেতে পায়েলের বান্ধবী আঁখি বলতে লাগলো, পায়েল, এটা কি সেই ছেলে যার কথা তুই আমাকে বলেছিলি? হ্যাঁ, এটাই সে ছেলে। কেমন দেখতে? হ্যাঁ, খুব ভালো, তোর সাথে মানাবে। আপু, আপনি এটা কি বলেছেন? বুঝলাম না। ম্যাডামের সাথে আমাকে মানাবে মানে? এটা তোমাকে বুঝতে হবে না, তুমি কফি খাও তাড়াতাড়ি। তিনজন কফি খেয়ে যার যার বাসায় চলে গেল। এইদিকে তারপর মেয়ে আসতে শুভ বলতে লাগলো, মিন্টু, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? আর বলিস না, ম্যাডাম আমাকে জোর করে তার সাথে করে কফি শপে নিয়ে গেছে, তার বান্ধবীর সাথে আমাকে দেখা করাতে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম। দুইজন একসাথে খাবার খেতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে শুভর সাথে চলে আসলো খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো দুইজন রুমে। রুমের বাকি সবার সাথে কথা বলতে বলতে সবাই ঘুমিয়ে গেল। পরের দিন মিন্টু চলে আসলো অফিসে। দুপুরের নাস্তা করে সকল কাজ শেষ করে বসে আছে। এমন সময় পায়েল এসে বলতে লাগলো, মিন্টু, তুমি কি এখন ফ্রি আছো? আমার সাথে একটা জায়গায় যাবে। না ম্যাডাম, আমি এখন ফ্রি নেই, আমার অনেক কাজ আছে। ওই দেখেন, ওই মালগুলো শেষ করতে হবে, আপনি একা একা চলে যান। ও আচ্ছা, তাহলে কাজ করো তুমি। এই বলে পায়েল চলে গেল ওইখান থেকে তার কেবিনে। এদিকে শুভ মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মিন্টু, তুই পায়েলকে মিথ্যা কথা বললি কেন? যে তোর কাজ আছে। মিথ্যা কথা বলবো না তো কি বলবো? আশেপাশের লোকজন জানিস কি বলে? ম্যাডাম নাকি আমার প্রতি একটু আকর্ষণ বেশি এবং আমাকে বেশি বেশি বেতন দেয়। এটার জন্য আমি ম্যাডামকে মানা করে দিয়েছি, আর ম্যাডাম কয়েকদিন ধরে একটু বেশি বেশি করতেছে। এটা তো আমিও দেখতেছি, ম্যাডাম যে বেশি বেশি করতেছে। আচ্ছা, তাহলে তুই বসে থাক, আমি আমার কাজ করে গিয়ে। মিন্টু বসে বসে মোবাইল টিপতে লাগলো। এদিকে পায়েল তার কেবিনে বসে কম্পিউটারের দিকে তাকাতেই দেখতে পেল মিন্টু বসে আছে আর ফোন টিপছে। এটা দেখে পায়েল দারোয়ানকে ডেকে বলতে লাগলো, চাচা, মিন্টুকে একটু বলবেন তো আমার কেবিনে আসার জন্য। আচ্ছা, আমি বলতেছি এখনই। এই বলে দারোয়ান চলে আসলো মিন্টুর কাছে। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমাকে ম্যাডাম ডাকছে, বলেছে এখনই যাওয়ার জন্য তার কেবিনে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি যাইতেছি ম্যাডামের কেবিনে এক্ষুনি। এই বলে মিন্টু চলে আসলো পায়েলের কেবিনে। দরজার বাইরে দাঁড়িয়ে মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, ভিতরে আসতে পারি?
হ্যাঁ, ভিতরে আসো, চেয়ারে বসো তুমি, তোমার সাথে জরুরি কথা আছে। মিন্টু চেয়ারে বসতেই পায়েল তার চেয়ার থেকে উঠে এসে মিন্টুর কাছে এসে ঠাস করে চড় মারল মিন্টুর গালে। মিন্টু হতবাক হয়ে তাকিয়ে আছে পায়েলের দিকে। যেই কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় পায়েল বলতে লাগলো, এই চটটা মারার কারণ জানিস? এই চটটা মারার কারণ হচ্ছে তুই আমার সাথে কেন মিথ্যে কথা বলি যে তোর কাজ আছে? তুই তো দিব্যি ফোন টিপতেছিস। মিথ্যা কথা বলবো না তো কি বলবো? আপনি জানেন অফিসের ভিতরে আমাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এটার জন্য আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। আমি চাই না আপনার একটা বদনাম হয়ে যাক। আমি অফিসের কর্মচারী, আমার সাথে কর্মচারীর মতো ব্যবহার করবেন। অফিসে কে কি বললো কে কি বললো না এইসব আমি দেখি না। তোকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, তুই না বললি কেন সেটা বল। আমি বলেছি তো অফিসের মানুষ সমালোচনা করতেছে আমাদেরকে নিয়ে, এটার জন্য আমি যাই নাই। আপনি একা একা চলে যেতে পারেন, আবার আপনার বান্ধবী আছে তাদেরকে ফোন দিয়ে বলেন আসার জন্য। আপনি আমাকে বলতেছেন কেন আপনার সাথে যাইতে? তোকে বলতেছি অন্য একটা কারণে, এটা বলবো না তোকে কি কারণ। যেই দিন তুই আমার সামনে পুলিশ হয়ে এসে দাঁড়াবি ওই দিন আমি তোকে বলবো। এখন চল আমার সাথে। প্লিজ ম্যাডাম, এরকমটা করবেন না। আশেপাশের মানুষ সত্যি অনেক কিছু বলে, ওইগুলো শুনলে আমি খুব কষ্ট পাই। মানুষের কথায় কান দিবা না, মানুষ যা ইচ্ছা তাই বলুক। এই বলে পায়েল মিন্টুকে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে বসে দিতেই পায়েল ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর মিন্টু আর পায়েল চলে আসলো একটা বড় পার্কের ভেতরে। দুজন হাঁটাহাঁটি করছে। এমন সময় পায়েল বলতে লাগলো, মিন্টু, আমার সাথে সময় কাটাতে তোমার কেমন লাগে? একটুও ভালো লাগে না আপনার সাথে সময় কাটাতে। আমি আপনার সাথে থাকতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি অফিসে যাব, কাজ করব গিয়ে। আমি যদি এখন তোমাকে অফিস থেকে বের করে দিই তাহলে তুই কোথায় কাজ করবি বল? কাজ করব না, বসে বসে 1 মাস খাবো। 1 মাস খাইলে 1 তারিখে তো পুলিশের সার্কুলার দিবে, তখন আমি আবেদন করে পুলিশে জয়েন হয়ে যাব। আমি যদি ফোন দিয়ে বলে দেই যে তোকে পুলিশের চাকরি না দেওয়ার জন্য, তাহলে 2 চাকরি করবি কিভাবে বল? মিন্টু তো এবার পুরোই ফেঁসে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মিন্টু বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, এমনটা করবেন না। এটা আমার ছোট বোনের স্বপ্ন, আমাকে তার স্বপ্নটা পূরণ করার জন্য দেন। আপনি যখন যেটা বলবেন আমি তখন আপনার সেই কথাটা শুনব। সত্যি আমার কথা শুনবি তো, নাকি আমার কথা শুনবি না? সত্যি বলতেছি, আমি আপনার কথা শুনব। আপনি যখন যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, এখন তাহলে আমাকে লিপ কিস কর, দেখি তুই লিপ কিস করতে পারিস নাকি। ছি ম্যাডাম, আমি অন্য সব ছেলেদের মতো না যে আপনি বলবেন আর আমি সাথে সাথে দিয়ে দিব। আমি এসব করতে পারবো না। পারবি না বলেই তো বললাম। ঠিক আছে, তোর কিচ্ছু করতে হবে না, চল অন্য একটা জায়গায় যাব। এই 1 মাস তোর কোনো কাজ করতে হবে না, শুধু আমার সাথে ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করলে তোর 1 মাসের বেতন আমি দিয়ে দেব। সরি ম্যাডাম, আমি এটা পারলাম না। আমি কাজ করে খাবো, তবুও আপনার এই সব করতে পারবো না। আমার কাজ যখন শেষ হবে তখন আমি আপনার সাথে ঘোরাঘুরি করতে পারবো, এর আগে কোনোভাবে ঘোরাঘুরি করব না। ঠিক আছে, যে সময় কাজ শেষ হবে ওই সময় আমার সাথে ঘোরাঘুরি করবে। আর যদি কাজ শেষ না হয় তাহলে রাতে যখন বাসায় যাবি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে। আমি কলোনির সামনে এসে তোমাকে ফোন দিব, তুই চলে আসবি। সারাদিন কাজ করে শরীরটা আর কুলায় না। প্লিজ ম্যাডাম, আপনি এরকম করবেন না আমার সাথে। ঠিক আছে, প্রতি সপ্তাহে আমার সাথে ঘুরতে যেতে হবে, তুই যতদিন এখানে আছিস। ঠিক আছে, এটা পারবো। এই বলে মিন্টু আর পায়েল চলে আসলো অন্য একটা জায়গায়। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো আবার অফিসে। মিন্টু খাতায় সাইন করে আবারও চলে যেতে লাগলো। এমন সময় পায়েল আবারও বলে উঠল, ধন্যবাদ মিন্টু, আমার সাথে ঘোরাঘুরি করার জন্য। ধন্যবাদ দিতে হবে না ম্যাডাম। এই বলে মিন্টু চলে আসলো কলোনিতে। ফ্রেশ হয়ে শুভকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছে। এমন সময় শুভ বলতে লাগলো,
কিরে মিন্টু, আজকে ম্যাডামের সাথে কোথায় কোথায় ঘুরতে গেলি রে? এই তো একটা পার্কে নিয়ে গেছি আর নদীর পাড়ে নিয়ে গেছি, এই দুইটা জায়গায় গেছি। আর বলিস না, এই মেয়েটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতেছে। কীভাবে যে এই মেয়েটার হাত থেকে বাঁচবো। আর তো কয়েকটা দিন, তখন আর ম্যাডাম তোকে কিছু বলবে না। তুই তো চলে যাবি ট্রেনিং করার জন্য। হ্যাঁ, এটা তো যেতেই হবে। ট্রেনিং না করলে আমি আমার বোনের স্বপ্ন পূরণ করতে পারবো না। মিন্টু আর শুভ আরও কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। এই 1 মাসে মিন্টু পায়েলের সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। পুলিশে সার্কুলার ছেড়ে দিতেই মিন্টু আবেদন করে চলে আসলো কলোনিতে। দেখতে দেখতে আরও 4-5 দিন কাজ করার পর হঠাৎ মিন্টুর ফোনে একটা মেসেজ আসলো। মিন্টু মেসেজটা পড়ে চলে আসলো পায়েলের কেবিনে আর বলতে লাগলো, ম্যাডাম, আমার আবেদন অ্যাকসেপ্ট করেছি। কালকে যাওয়ার জন্য বলেছে। কাল থেকে আমি আর অফিসে আসবো না। ভালো থাকবেন আপনারা। মিন্টু, একটু দাঁড়াও। মিন্টু দাঁড়াতেই পায়েল মিন্টুর সামনে এসে মিন্টুকে জড়িয়ে ধরল। হঠাৎ পায়েলের এইরকম করতে দেখে মিন্টু কিছুটা অবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর পায়েল মিন্টুকে ছেড়ে দিতেই মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, আপনি এটা কি করলেন? মিন্টু, আমি এটা তোমাকে আদর করলাম। আসলে মিন্টু, সত্যি কথা বলতে আমি তোমাকে এই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? ম্যাডাম, এটা কখনোই হয় না, কারণ আপনি একজন বড় লোকের মেয়ে আর আমি সাধারণ একটা ছেলে। আমার পরিবার বলতে কেউ নেই। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। মিন্টু, আমাকে ভালোবাসতেই হবে তোমার, তা না হলে আমি আত্মহত্যা করব। ম্যাডাম, এইসব বলতেছেন কেন? এইসব বলবেন না প্লিজ। এইসব বললে আমার নিজের কাছে খারাপ লাগে। আচ্ছা, আমি কালকে যেহেতু চলে যাব, সো আজকে রাতে ভেবে দেখব। যদি আপনার সাথে আমার মানায় তাহলে আমি আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিব। আপনি অপেক্ষা করতে পারবেন তো আমার জন্য? হ্যাঁ, তুমি যতদিন বলবে আমি ততদিন অপেক্ষা করতে রাজি আছি তোমার জন্য। মিন্টু আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো কলোনিতে। ফ্রেশ হয়ে গোছগাছ করে শুভকে নিয়ে চলে আসলো খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে দোকানে টাকা দিয়ে চলে আসলো কলোনিতে। বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে মিন্টু সিদ্ধান্ত নিল, ম্যাডাম যেহেতু আমাকে ভালোবাসে, সো আমাকেও ম্যাডামকে ভালোবাসতে হবে। সবার যেহেতু অবহেলা পেয়েছি, একবার ম্যাডামকে ভালোবাসে দেখি। যদি অবহেলা পাই, সো আর কোনোদিন কাউকে ভালোবাসবো না। এইসব ভেবে মিন্টু পায়েলকে মেসেজ করে দিল। বেশ কিছুক্ষণ পর ওইখান থেকে মেসেজ আসলো, কালকে সকালে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। আমি তোমার কলোনির সামনে সকাল 8টার সময় থাকবো। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই। সকাল সকাল উঠতে হবে। এই বলে মিন্টু ঘুমের দেশে পাড়ি জমালো। দেখে আসি মিন্টুর বোন জেরিনের কি খবর। ওইদিকে জেরিন খাবার টেবিলে বসে খাবারের ওপর আঙুল দিয়ে ঘোরাচ্ছে শুধু, কিন্তু খাবার খাচ্ছে না। এটা দেখে জেরিনের আম্মু বলতে লাগলো, কি রে, খাবার খাচ্ছিস না কেন? তোর জন্য কি আমরা বসে থাকবো? তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে যা, কালকে আবার স্কুলে যেতে হবে। জেরিন কিছু না বলে খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে মিন্টুর ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 7টা। মিন্টু ঘুম থেকে উঠে রেডি হয়ে সকল কিছু নিয়ে বাইরে এসে দেখে পায়েল দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে পড়তেই পায়েল তার গাড়িটা ড্রাইভ করে চলে আসলো একটা নির্জন জায়গায়। গাড়িটা এক সাইডে রেখে পায়েল গাড়ি থেকে নেমে পেছনের সিটে গিয়ে বসে পড়ল। মিন্টুকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, মিন্টু, আমি তোমার জন্য অপেক্ষা করব। প্লিজ, তুমি আমার হয়েই থেকো, কোনো অন্য কারোর হয়ে যেও না। আমি সবসময় তোমার হয়ে থাকবো, চিন্তা করো না পায়েল। এখন আমাকে যেতে হবে, সময় নেই। আর 9:30 বেজে গেছে। ওইখানে 10টার মধ্যে থাকতে হবে বলেছে। হ্যাঁ চলো, তোমাকে দিয়ে আসি। এই বলে পায়েল মিন্টুকে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল অফিসে। এদিকে মিন্টু ক্যাম্পের ভেতরে ঢুকে সকল ইনস্ট্রাকশন শুনতে লাগলো। মিন্টুর সাথে প্রায় আরও 350 জন মানুষ এসেছে। সবাই মনোযোগ সহকারে সকল ট্রেনিং দিবে, কেউ যাতে বাদ না থাকে। এই বলে অফিসার সবাইকে ট্রেনিংয়ের সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো। এদিকে মিন্টু মনোযোগ সহকারে সব কিছু বুঝে নিচ্ছে।
বেশ কিছুক্ষণ বোঝার পর সবাইকে 1600 মিটার দৌড় প্রতিযোগিতা দেওয়া হলো। কারণ সর্বপ্রথম যেখানেই যাওয়া হোক না কেন এই কাজ করে। মিন্টু হাঁপাতে হাঁপাতে দ্বিতীয় হয়েছে। দেখতে দেখতে এইভাবে সারাদিন কেটে গেল। মিন্টু বসে আছে মাঠের মাঝখানে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, এইভাবে বসে থাকলে তোমাদের আর চাকরি করতে হবে না। তাড়াতাড়ি উঠে আবার ট্রেনিংয়ে করা শুরু করো। দ্বিতীয় রাউন্ড শুরু করা হবে। 3 মাসের মধ্যে তোমাদেরকে বেশ ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত করতে হবে, না হলে তোমরা পুলিশ হয়ে সিলেক্ট হতে পারবে না। যদি ভালোভাবে ট্রেনিং না দিয়ে সিলেক্ট হতে যাও তাহলে তোমাদেরকে আরও 3 মাস মানে সর্বমোট 6 মাস ট্রেনিং করতে হবে। এরপর তোমরা পুলিশের চাকরি পাবে, না হলে পাবে না। এটার জন্য বলতেছি, তোমরা সবাই ভালোভাবে ট্রেনিং করো যাতে 3 মাসের মধ্যে তোমরা পুলিশ অফিসার হয়ে যেতে পারো। মিন্টু স্যারের কথা শুনে চলে আসলো ট্রেনিং করার জন্য। সবার সাথে মিন্টুও ট্রেনিং করতে লাগলো। ট্রেনিং করতে করতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে মিন্টু বেশ কিছু ট্রেনিং শিখে ফেলেছে। যেগুলো শিখে ফেলেছে ওইগুলোতে সব সময় সর্বপ্রথম হয়েছে। আজকে ছোটোখাটো একটা পরীক্ষা নেবে, তাই সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। অফিসার বাঁশি দিতেই সবাই দৌড়াতে লাগলো। 1600 মিটার দৌড়ে সর্বপ্রথম হয়েছে মিন্টু এবং আরও অন্যান্য ট্রেনিংয়েও মিন্টু সর্বপ্রথম হয়েছে। মিন্টুর এই সপ্তাহে এত পরিবর্তন থেকে অফিসার বলতে লাগলো, তুমি খুব ভালোভাবে ট্রেনিং করেছো। এইভাবে ট্রেনিং করতে থাকো, আশা করি 3 মাসের মধ্যে তুমি সিলেক্ট হয়ে যাবে। এই বলে অফিসার ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু পানি খাচ্ছে আর হাঁপাচ্ছে, কারণ সবগুলো ট্রেনিং নিয়ে এসে সর্বপ্রথম হয়েছে। সবগুলো ট্রেনিং শেষ করার পর মিন্টু চলে আসলো রুমে। বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। সন্ধ্যায় আবারও অফিসারের ডাকে সবাই বাইরে এসে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবারও সবাই সবার কেবিনে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। এই 1 মাসের মধ্যে পায়েল মিন্টুর সাথে মাত্র 2 বার কথা বলতে পেরেছে, কারণ প্রয়োজন ছাড়া এইখানে কথা বলা যায় না। রাতে মিন্টু বসে আছে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, মিন্টু, এই নাও, তোমাকে ফোন দিয়েছে। পায়েল নামের একটা মেয়ে, 10 মিনিট সময় দেওয়া হয়েছে, কথা বলে আসো। তোমাদের মধ্যে কেউ কথা বলবে নাকি বাড়িতে কথা বললে ফোন নিয়ে কথা বলতে পারো 10 মিনিটের জন্য। সবাই সবার ফোন নিয়ে কথা বলতে লাগলো। এদিকে মিন্টু অন্য পাশে এসে পায়েলের সাথে কথা বলছে। এদিকে পায়েল মিন্টুকে উদ্দেশ্য করে বলছে, কবে যে আর 2টা মাস শেষ হবে আর তোমাকে সামনাসামনি দেখতে পাবো। দেখতে দেখতে তো 1 মাস কেটে গেছে, আর 2 মাস অপেক্ষা করো, দেখবে আমি তোমার ঠিক সামনে চলে আসব 2 মাস পর। 10 মিনিট পায়েলের সাথে কথা বলে মিন্টু ফোনটা জমা দিয়ে আবার তার কেবিনে চলে আসলো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকালে মিন্টু সবার আগে উঠে ট্রেনিং করতে লাগলো। এদিকে অফিসার এসে মিন্টুকে এত সকালে ট্রেনিং করতে দেখে বলতে লাগলো, মিন্টু, তুমি এত সকাল সকাল উঠে ট্রেনিং করতেছো? তোমাকে কেউ বলেছে নাকি ট্রেনিং করার জন্য এত সকালে উঠে? স্যার, কেউ তো বলে নাই, কিন্তু আমি আমার বোনের স্বপ্নটা পূর্ণ করতে চাইতেছি। আমার বোন আমাকে বলেছে যে আমি যাতে একজন পুলিশ কমিশনার হয়ে তার সামনে গিয়ে দাঁড়াই। এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আমি আমার বোনের সামনে গিয়ে দাঁড়াতে পারি পুলিশ কমিশনার হয়ে। তুমি বলো আর না বলো, তুমি এমনিতেই ফার্স্ট হয়ে গেছো, কারণ সকল ট্রেনিংয়ে তুমি সর্বপ্রথম হয়েছো। এখন একটু রেস্ট করো, আবার ট্রেনিং করতে হবে। মিন্টু কিছুক্ষণ রেস্ট করতে লাগলো। রেস্ট করার পর সবার সাথে আবারও খাওয়া দাওয়া করে ট্রেনিং নিয়ে জয়েন করলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 2টি মাস। আজকে সবার ফলাফল ঘোষণা করা হবে। সকল অফিসাররা এসে বসে আছে। এদিকে যারা যারা ট্রেনিং করেছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে 1600 মিটার দৌড়ের জন্য। অফিসার বাঁশি দিতে সবাই দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সর্বপ্রথম হয়েছে মিন্টু। মিন্টুকে দৌড়ের ফার্স্ট মেডেল দিয়ে দিল। পরবর্তীতে আস্তে আস্তে সকল ট্রেনিং শেষ করতেই সর্বশেষ প্রাইজ মিন্টুকে দেওয়া হলো। আর বলতে লাগলো, মিন্টু, তুমি সকল ট্রেনিংয়ে সর্বপ্রথম হয়েছ। তোমার ট্রেনিং দেখে আমি অনেক খুশি হয়েছি। তুমি পুলিশে কাজ করতে থাকো, ইনশাল্লাহ তোমাকে একদিন পুলিশ কমিশনার বানিয়ে দেব। আগামী 3 দিন তোমাকে ছুটি দেওয়া হলো এবং বাকি সবাইকেও। 3 দিন পর সবাই চলে আসবে আবার এখানে আসার পর তোমাদেরকে ড্রেস দেওয়া হবে এবং যার যার কাজ দেওয়া হবে। ঠিক আছে স্যার।
সবাই সবার ব্যাগপত্র গুছিয়ে চলে আসলো বাইরে। এদিকে মিন্টু বাইরে এসে ফোন দিল পায়েলকে। বেশ কিছুক্ষণ পর পায়েল ফোনটা রিসিভ করে বলতে লাগলো, মিন্টু, আজকে কি তুমি বাহিরে বের হয়ে আসবে নাকি আরও কিছুদিন পরে বের হবে? বাইরে বের হয়ে আসবো মানে? আমি তো অলরেডি বাইরে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি? তুমি ওইখানে 10 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। এই বলে পায়েল ফোনটা কেটে দিয়ে চলে আসলো পুলিশ ক্যাম্পের সামনে। এসে দেখে মিন্টু দাঁড়িয়ে আছে। মিন্টুকে নিয়ে সোজা চলে আসলো পায়েলদের বাসায়। কলিং বেল দিতেই পায়েলের আম্মু এসে দরজা খুলে দিল। পায়েলের সাথে মিন্টুকে দেখে পায়েলের আম্মু বলতে লাগলো, কি রে পায়েল, এটা কে, কাকে নিয়ে এসেছিস আমাদের বাসায়? আম্মু, আগে ভিতরে যেতে দাও, এরপর আমি সব কিছু তোমাকে বলবো। এই বলে পায়েল মিন্টুকে নিয়ে চলে আসলো তার রুমে। দুজন ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে আছে। এমন সময় পায়েলের আব্বু বলতে লাগলো, এই ছেলেটা না আমাদের অফিসে চাকরি করত? হ্যাঁ আব্বু, সে আমাদের অফিসেই চাকরি করত, কিন্তু এখন সে একজন পুলিশ অফিসার। তোমরা বলেছিলে না আমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে তোমাদেরকে বলতাম। মিন্টুকে আমার খুব পছন্দ, আমি মিন্টুকে বিয়ে করতে চাই। পায়েল, ছেলেটা তোকে সুখে রাখতে পারবে না। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রাখবো। আব্বু, সে আমাকে সুখে রাখতে পারবে নাকি সুখে রাখতে পারবে না এটা তোমরা দেখো কেন? ওর সাথে আমার বিয়ে দিবে নাকি বিয়ে দিবে না সেটা বলো। বিয়ে না দিলে বলতে পারো, আমি মিন্টুকে নিয়ে চলে যাব। পায়েলের আব্বু, আমার এতদিন যেহেতু পায়েলের পছন্দ অপছন্দের কথা বলি নাই, সো আজকেও কথা বলবো না। পায়েল সে নিজে যেহেতু পছন্দ করেছে, সো সে নিজেই থাকতে পারবে আশা করি। হ্যাঁ আম্মু, মিন্টু পুলিশে চাকরি করবে আর আমি আব্বুর অফিসে দেখাশুনো করব। আমাকে না হয় প্রতি মাসে মাসে বেতন দিবে, সো দুজনের বেতনে আলহামদুলিল্লাহ চলে যাবে। ঠিক আছে, তুই যেহেতু তোরে নিয়েছিস, মিন্টুকে বিয়ে করবি, সো এখন বিয়ে না করে আরও কিছুদিন পর বিয়ে কর। আমি কিছুদিন পর তোদের বিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিব। ঠিক আছে আব্বু, তুমি যেহেতু বলতেছ কয়েকদিন পর বিয়ে করার জন্য, সো আমি কয়েকদিন পর বিয়ে করব মিন্টুকে। মিন্টু, এখন চলো রুমে যাই। এই বলে পায়েল মিন্টুকে নিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে দুইজন। এমন সময় পায়েল বলতে লাগলো, মিন্টু, এখন তো তুমি পুলিশ অফিসার হয়ে গেছো, তোমার বোনের সামনে গিয়ে দাঁড়াবে নাকি? আমি সাধারণ একজন পুলিশ অফিসার হয়েছি, এখনও পুলিশ কমিশনার হই নাই। যেদিন পুলিশ কমিশনার হইব ওই দিন আমি আমাদের বাসায় যাব। ঠিক আছে, আর এখন তুমি তো 3 দিনের জন্য বাসায় এসেছো, এই 3 দিন না হয় তোমার সাথে ঘোরাঘুরি করব। ঠিক আছে, এখন আমাকে একটু ঘুমাতে দাও, কারণ আমি এই 3 মাস ভালোভাবে ঘুমাতে পারি নাই। আর তুমি এখন অফিসে যাও, বিকালে না হয় চলে আসবে অফিস থেকে। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আমি অফিস থেকে বিকেলে 3টা বা 4টের দিকে চলে আসবো। এই বলে পায়েল তার রুম থেকে চলে আসলো নিচে। গাড়ির চাবিটা নিয়ে অফিসের দিকে রওনা দিল। এদিকে মিন্টু ঘুমের দেশে পাড়ি দিল। বেশ কিছুক্ষণ পর পায়েলের আম্মু এসে দেখে মিন্টু ঘুমাচ্ছে। এটা দেখে মিন্টুকে আর না ডেকে চলে আসলো নিচে। বিকেল 4টে। পায়েল বাসায় এসে দেখে মিন্টু এখনও ঘুমাচ্ছে। মিন্টুকে ঘুমাতে দেখে পায়েল ডাকতে লাগলো, আই মিন্টু, আর কত ঘুমাবে? বিকাল 4টা বেজে গেছে, এখন তো উঠে ফ্রেশ হয়ে নিচে চলো, সবাই বসে আছে আমাদের জন্য। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পায়েলের সাথে চলে আসলো নিচে। সবার সাথে বসে গল্প করতে করতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় পায়েলের আব্বু বলতে লাগলো, মিন্টু, তোমার আব্বু আম্মুকে খবর দাও এখানে চলে আসার জন্য। ওরা আসলে তোমাদের দুজনের বিয়ে দিব। আঙ্কেল, সত্যি বলতে আমি আমার বাড়ি থেকে চলে এসেছি, কারণ আমার বাড়িতে আমাকে সবাই অবহেলা করত। ছোট থেকে অবহেলা করতে করতে এতটুকু বড় করেছি। আমি এত অবহেলা সহ্য না করতে পেরে এখানে চলে এসেছি। এখন আর তাদের সাথে যোগাযোগ নেই, আর যোগাযোগ রাখতে চাইও না। এখন যদি আপনি আমার সাথে পায়েলকে বিয়ে দিতে চান তাহলে দিতে পারেন, আর না দিতে চাইলে আমার কোনো কিছু করার নেই। মিন্টুর কথা শুনে পায়েলের আব্বু বেশ কিছুক্ষণ চুপ থেকে মিন্টুকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব,
কিন্তু আমার মেয়ে এ বাসায় থাকবে এবং তুমিও এ বাসায় থাকবে। যদি মানতে পারো তাহলে আমি বিয়ে দেব। ঠিক আছে, তবে একটা কথা, আমি যেদিন আবারও আমার পরিবারের কাছে ফিরে যাব, ওই দিন আমি পায়েলকে নিয়ে আমাদের বাসায় চলে যাব। তখন কিন্তু আমাদেরকে বাধা দিতে পারবেন না। ঠিক আছে, তখন আমি তোমাদের বাধা দিব না। পায়েল আর মিন্টু সন্ধ্যায় চলে আসলো কফি শপে। এসে দেখে পায়েলের সকল বান্ধবীরা বসে আছে। মিন্টুকে দেখে পায়েলের সকল বান্ধবীরা ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই দুলাভাই এসেছে, দুলাভাই এসেছে। দুলাভাই, আপনি নাকি পুলিশ অফিসার হচ্ছেন, আমাদেরকে কি খাওয়াবেন? তোমরা আমার কাছ থেকে কি খেতে যাও বলো, আমি তোমাদেরকে তাই খাওয়াবো। আপনি যেহেতু বলছেন আমরা চা খাবো, তাই খাওয়াবেন। তাহলে এক কাজ করেন, আজকে ছোটোখাটো একটা পার্টি দিয়ে ফেলেন আমাদেরকে, তাহলে আমরা আপনার কাছে আর কিছুই চাইবো না। ঠিক আছে, চলো আজকে রাতে তোমাদেরকে পার্টিটা দিয়ে দিই। এই বলে মিন্টু সবাইকে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। সবার জন্য খাবার অর্ডার দিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে যার যার বাসায় চলে গেল। এদিকে মিন্টু আর পায়েল চলে আসলো বাসায়। দুইজন রুমে শুয়ে আছে। এমন সময় পায়েলের আম্মু দরজার ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে পায়েল, খাবার খাবি না নাকি তোরা দুজন? আম্মু, আমরা খাওয়া দাওয়া করে এসেছি বাহির থেকে, এখন আর খাবার খাবো না। ঠিক আছে, তাহলে তোরা ঘুমিয়ে থাক, আমি আর তোর আব্বু খাওয়া দাওয়া করে নেই। এই বলে পায়েলের আম্মু চলে আসলো নিচে। দুইজন খাওয়া দাওয়া করে তাদের রুমে চলে গেল। এদিকে পায়েল মিন্টুকে জড়িয়ে ধরে মিন্টুর গালে, কপালে এবং ঠোঁটে কিস করতে লাগলো। এটা দেখে মিন্টু বলতে লাগলো, পায়েল, আমাদের কিন্তু এখনো বিয়ে হয় নাই, সো তুমি এসব করতে পারো না। বিয়ে হয় নাই তো কি হয়েছে, কয়েকদিন পর তো আমাদের বিয়ে হবে, তখন তো করতে পারবো। হ্যাঁ, তখন করতে পারবে, কিন্তু এখন করতে পারবে না। জড়ি ধরে শুয়ে গল্প করতেছো, গল্প করো। মিন্টু আর পায়েল গল্প করতে করতে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে মিন্টু চলে আসলো অফিসে। মিন্টুকে ড্রেস দিয়ে দিল এবং তাকে কোন অফিসে দেওয়া হয়েছে সকল কিছু বলে দিল। মিন্টু অফিসে জয়েন করতেই পরের দিন থেকে ছোটোখাটো কেস সে নিজে একা সামলাতে লাগলো। একা সামলাতে সামলাতে কেটে গেল 1 মাস। রাতে মিন্টু শুয়ে আছে পায়েলের সাথে। এমন সময় পায়েলের আব্বু এসে বলতে লাগলো, পায়েল, ঘুমিয়ে গেছিস নাকি এখনো জেগে আছিস? আব্বু, আমরা এখনো জেগে আছি, কিছু বলবে নাকি আমাদের? হ্যাঁ, দরজাটা খোল, আমি তোদের দুজনের সাথে তোদের বিয়ের ব্যাপারে কথা বলবো। পায়েল এসে দরজাটা খুলে দিতেই দুজন ভেতরে প্রবেশ করলো। সবাই একসাথে বসে আছে। এমন সময় পায়েলের আব্বু বলতে লাগলো, মিন্টু, আমি তো চাইতেছিলাম যে তোমাদের দুজনের বিয়েটা অনুষ্ঠান করে দেওয়ার জন্য। এখন তুমি কি বলো, অনুষ্ঠান করে বিয়ে করবে নাকি অনুষ্ঠান ছাড়া বিয়ে করবে? আমার তো মনে হচ্ছে সবচাইতে বেশি ভালো হবে অনুষ্ঠান ছাড়া বিয়ে করা। অনুষ্ঠান করলে অনেক ঝামেলা, অনেক মানুষ অনেক কিছু বলবে। সাধারণভাবে বিয়ে করলে তেমন কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে কালকে কাজী ডেকে তোমাদেরকে বিয়ে দিয়ে দেই। ঠিক আছে, কালকে না হয় আমাদেরকে বিয়ে দিয়ে দেন। পায়েলের আব্বু আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তারা তাদের রুমে। এদিকে পায়েল দরজাটা লাগিয়ে দিয়ে মিন্টুকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, ইয়াহু, কালকে আমাদের দুজনের বিয়ে হবে। হ্যাঁ, কালকে আমাদের দুজনের বিয়ে হবে। এখন চলো ঘুমাতে যাই, কালকে আবারও আমাকে অফিসে যাইতে হবে। এই বলে মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় মিন্টু চলে আসলো অফিসে। কয়েকটা কাজ শেষ করে সন্ধ্যা 7টার দিকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে বসে আছে। এমন সময় কাজী আসলো। দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু আর পায়েল শুয়ে আছে। এমন সময় পায়েল বলতে লাগলো, মিন্টু, আমার একটা বেবি লাগবে, আমাকে একটা বেবি এনে দাও। হ্যাঁ, বেবি তো এনে দিবই, আর কয়েকটা দিন যাক, এরপর না হয় বেবি এনে দিই। এখন এনে দিলে কি সমস্যা, আমাকে এখন এনে দাও। ঠিক আছে, এনে দিতেছি, রাগ করতেছো কেন? এই বলে মিন্টু পায়েলকে আদর করতে লাগলো। আদর করতে করতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। দুজন ফ্রেশ হয়ে নিচে চলে আসে। খাওয়া দাওয়া করে মিন্টু চলে আসলো তার কাজে। এদিকে পায়েল তার রুমে এসে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 6টি মাস।
মিন্টু রুমে শুয়ে আছে। এমন সময় পায়েলকে বলতে লাগলো, মিন্টু, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে আমাদের বেবি চলে এসেছে। পায়েলের মুখে এমন কথা শুনে মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে পায়েলের গালে, ঠোঁটে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিছু করার পর মিন্টু পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুখবর শোনানোর জন্য। হ্যাঁ, এখন আর আমাকে আদর করতে পারবে না, তুমি এখন আমার কেয়ার নিতে হবে। মাঝে মধ্যে শুধু আদর করতে পারবে, ডাক্তার বলেছে। ঠিক আছে, মাঝে মধ্যে আদর করলেই হবে। এই বলে মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি মাস। আজকে পায়েলকে নিয়ে মিন্টু এবং পায়েলের আব্বু আম্মু চলে এসেছে হাসপাতালে। পায়েলকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। দীর্ঘ 1 ঘন্টা পর একজন নার্স এসে বলতে লাগলো, এই নিন আপনাদের বেবি, আপনার স্ত্রী এখন সুস্থ আছেন, ওনাকে নিয়ে চিন্তা করবেন না। মিন্টু তার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পায়েলকে কেবিনে শিফট করা হতেই মিন্টু এবং পায়েলের আব্বু আম্মু চলে আসলো পায়েলের কাছে। পায়েলের সাথে কথা বলে মিন্টুর আব্বু আম্মু পায়েলের বেবিকে নিয়ে বাইরে চলে আসলো। এদিকে মিন্টু পায়েলের কপালে, গালে এবং ঠোঁটে আস্তে করে চুমু দিল। আমি তো ভেবেছিলাম আমাদের মেয়ে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দেয় সেটাই আমাদের জন্য ভালো। আল্লাহ যেটা দেয় সেটাই আমরা খুশি। পায়েলকে আরও 1 সপ্তাহ হাসপাতালে চেক আপ করিয়ে বাসায় নিয়ে আসলো। মিন্টু প্রতিদিন অফিসে যাচ্ছে আর রাতে পায়েলকে সময় দিচ্ছে। এরকমভাবে চলতে লাগলো তাদের দিনগুলো। দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। মিন্টু তার কেবিনে বসে আছে। এমন সময় কর্নেল এসে বলতে লাগলো, মিন্টু, তোমাকে একটা মিশনে পাঠানো হবে। এই মিশনটা একা শেষ করতে পারলে তোমাকে পুলিশ কমিশনার বানিয়ে দেওয়া হবে। তুমি কি প্রস্তুত আছো মিশনে যাওয়ার জন্য? জি স্যার, আমি প্রস্তুত আছি। আমাকে কি এখনই যেতে হবে? না, তোমাকে কালকে যেতে হবে। তুমি এখন বাসায় চলে যাও, বাসার সবার সাথে কথা বলে চলে আসবে কালকে সকাল 10টায়। এরপর তোমাকে ঠিক লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার। মিন্টু চলে আসলো বাসায়। হঠাৎ এত তাড়াতাড়ি মিন্টুকে আসতে দেখে পায়েল বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো? হ্যাঁ, আমি আজকে অনেক তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। কালকে আমাকে একটা বড় মিশনে পাঠানো হবে। ওই মিশনটা একা কমপ্লিট করতে হবে। আমার জন্য দোয়া করো যাতে আমি ওই মিশনটা কমপ্লিট করে পুলিশ কমিশনার হতে পারি। মিন্টু, আমি তোমাকে হারাতে পারবো না, প্লিজ ওই মিশনে যেও না। ওই মিশনে গেলে তোমার একটা না একটা ক্ষতি হবে। আমি সত্যি তোমাকে হারাতে পারবো না। আল্লাহর উপরে ভরসা রাখো পায়েল, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমার কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না। এই বলে মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে পায়েলের কপালে চুমু দিল। বেশ কিছুক্ষণ পর মিন্টুর ছেলে এসে দুজনকে এভাবে দেখে বলতে লাগলো, আব্বু, তুমি আম্মুকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? আমাকেও একটু এইভাবে জড়িয়ে ধরো। মিন্টু পায়েলকে হাসি মুখে ছেড়ে দিয়ে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহান হচ্ছে তাদের ছোট্ট ছেলে। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর ফারহান চলে গেল নিচে। এইদিকে মিন্টু ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে সবার সাথে বসে কিছুক্ষণ গল্প করে চলে আসলো রুমে। পায়েলকে জড়িয়ে ধরে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন মিন্টু চলে আসলো তার অফিসে। মিন্টুকে একটা গাড়ি করে সেই লোকেশনে পাঠিয়ে দেওয়া হলো। মিন্টুর উপর কড়াভাবে নজর রাখা হয়েছে সিসি ক্যামেরা দিয়ে। এইদিকে মিন্টু জঙ্গলের ভেতরে ঢুকছে এবং সামনে যাকে পাচ্ছে তাকে গুলি করছে, কারণ তাকে উপর মহল থেকে আদেশ দেওয়া হয়েছে সামনে যাকে পাবে তাকে গুলি করার জন্য, কিন্তু কোনো জীবজন্তুকে না। মিন্টু ঘুরে ঘুরে দেখছে জঙ্গলটা। হঠাৎ মিন্টুর ওপর আক্রমণ করলো শত্রুরা। এদিকে মিন্টু তার বুদ্ধিমত্তা দিয়ে তাদের ওপর আক্রমণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ একা মোকাবিলা করার পর শত্রুর দলটাকে পুরো শেষ করে ফেলল। মিন্টু দীর্ঘ 4-5 ঘন্টা ওই জঙ্গলে ঘোরাঘুরি করার পর কাউকে পেল না, কারণ সবাইকে মেরে ফেলা হয়েছে। হঠাৎ মিন্টুর জ্যাকেটে একটা শব্দ হলো। শব্দটা ছিল কর্নেলের। গুড লাক মিন্টু, তুমি তোমার মিশন কমপ্লিট করেছো। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তুমি মিশন কমপ্লিট করে ফেলবে। এখন চলে আসো, তোমার জন্য আগের জায়গায় গাড়ি রাখা আছে।
মিন্টু এই কথা শুনে হাসি মুখে তাড়াতাড়ি চলে আসলো গাড়ির কাছে। বেশ কিছুক্ষণ পর মিন্টু গাড়িতে উঠে পড়তেই ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা পর মিন্টু পুলিশ ক্যাম্পে পৌঁছালো। মিন্টুকে 2টা মালা পরিয়ে এবং কয়েকটা মেডেল দিয়ে দিল, আর পুলিশ কমিশনারের সকল কিছু দিয়ে দেওয়া হলো মিন্টুকে। মিন্টু সন্ধ্যায় বাসায় চলে আসলো। মিন্টুকে আগের রূপ থেকে পরিবর্তন দেখে পায়েল বলতে লাগলো, কি ব্যাপার, মিশন শেষ করে এসেছো? হ্যাঁ, আমি আমার মিশন শেষ করে চলে এসেছি। আমার ছোট বোনের স্বপ্ন আমি পূর্ণ করেছি। আমি এখন একজন পুলিশ কমিশনার। এই বলে মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ কান্না করার পর মিন্টু চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় পায়েলের আব্বু বলতে লাগলো, মিন্টু, তুমি তো বলেছিলে যে তুমি পুলিশ কমিশনার হলে তোমার বাসায় যাবে। কালকে কি তুমি তোমার বাসায় যাবে? জি আব্বু, কালকে আমি আমার বাসায় যাব পায়েল এবং আমার ছেলেকে নিয়ে। ওরা মানলে আমি আপনাদেরকে ফোন দিব, আর না মানলে তো চলে আসব। ঠিক আছে মিন্টু, এখন তাহলে যাও, তুমি গিয়ে ঘুমাও, অনেক ক্লান্ত। মিন্টু আর পায়েল চলে আসে রুমে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে সবাই রওনা দিল মিন্টুর গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা পর মিন্টু চলে আসলো তার গ্রামের বাড়িতে। তাদের বাসার সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো। গেটে বড় করে লেখা জেরিনের বিয়ে। এটা দেখে মিন্টু চলে আসলো বাড়ির ভেতরে। এসে দেখে সবাই বসে আছে। এদিকে জেরিন চুপচাপ চেয়ারে বসে আছে। জেরিনের সামনে গিয়ে মিন্টু দাঁড়াতে জেরিন তার ভাইকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া তুমি এসেছো আমার বিয়েতে? আমি তো ভাবছিলাম তোমাকে আর কোনো দিন আমি আমার কাছে পাবো না। আল্লাহ আমার কথা শুনেছেন, আর তুমি পুলিশ অফিসার হয়েছো, তোমার শরীরে পুলিশের ড্রেস। হ্যাঁ রে বোন, আমি তোর স্বপ্ন পূর্ণ করেছি। আমি এখন একজন পুলিশ কমিশনার। ওই যে ওটাই হচ্ছে তোর ভাবি, এবং ওইটা হচ্ছে আমার ছোট্ট ছেলে ফারহান। এটা হচ্ছে তোমার ফুপু। জেরিন গিয়ে ফারহানকে কোলে নিয়ে পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জেরিন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু আম্মু তোমরা কোথায়? বাড়ির বাইরে আসো, দেখে যাও কে এসেছে। মিন্টুর আব্বু আম্মু বাইরে আসতেই দেখতে পেল মিন্টু দাঁড়িয়ে আছে। আসলে তার 7 বছরের আগের চেহারা এবং এখনকার চেহারা কিছুটা মিল আছে। মিন্টু তার আব্বু আম্মুকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে মিন্টুর আব্বু আম্মু চলে আসলো মিন্টুর কাছে আর বলতে লাগলো, আমাদেরকে মাফ করে দে, আমরা তোর উপরে অনেক অত্যাচার করেছিলাম। সে ছোট্ট থেকে আমরা এতদিন তোকে কাছে না পেয়ে আমাদের ভুলটা বুঝতে পারছি। প্লিজ আমাদেরকে মাফ করে দে। এই বলে মিন্টুর আব্বু যেই মিন্টুর পা ধরতে যাবে এমন সময় মিন্টু তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সবাই চলে গেল বাড়ির ভেতরে। এদিকে মিন্টু তার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে বলে দিয়েছে আসার জন্য। সন্ধ্যায় তারা চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় পায়েলের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, আপনি খুব মিস করছেন একটা বড় জিনিস। মিন্টু যদি এতদিন আপনাদের কাছে থাকতো তাহলে আপনারা খুব সুখী থাকতেন, এতদিন কষ্ট থাকতেন না। মিন্টু আমাদের কাছ থেকে গেছে, আমরা তার দুঃখ কষ্ট বুঝতে পারছি। বিআই সাহেব, সত্যি আমরা বুঝতে পারি নাই মিন্টু এতটা কষ্ট পাবে। তবে আমার ছেলে এখন আমাদের কাছে চলে এসেছে, আর কোনোদিন আমরা মিন্টুকে কষ্ট দেব না। এখন সবাই মিলে সুখে শান্তিতে থাকবো, তাই না দাদু ভাই? হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছে। সবাই গল্প করতে করতে সকাল হয়ে গেল। এদিকে মিন্টু পায়েলকে নিয়ে চলে আসলো তার রুমে। পায়েলকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, পায়েল, জেরিনের তো বিয়ে, তাকে আমরা কি উপহার দিব? আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। তুমি চিন্তা করো না, আমি আসার সময় আমার এটিএম কার্ড নিয়ে এসেছি। আমার এটিএম কার্ডে অনেক টাকা আছে। জেরিনকে না হয় কিছু একটা উপহার দিয়ে দেব। একটু পর না হয় আমি আর তুমি বাজারে যাব। ঠিক আছে। দুইজন ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে মিন্টু আর পায়েল চলে আসলো বাজারে। বাজার থেকে জেরিনের জন্য 10 লক্ষ টাকা দিয়ে
সোনার গহনা কিনে নিয়ে চলে আসলো বাসায়। জেরিনকে দিয়ে দিতে জেরিন বলতে লাগলো, ভাবি এসবের কি দরকার ছিল? এসব তো আমি কিনে এনেছি 2 দিন আগে, এসব না আনলেও হতো। তোমাকে কি দেব ভেবে পাচ্ছিলাম না, তাই গহনা নিয়ে আসলাম। না পড়লে যত্ন করে রেখে দিবে ব্যাংকে, কাউকে দিবে না। এই গয়নাটার দাম 10 লাখ টাকা। ঠিক আছে ভাবি। দেখতে দেখতে কেটে গেল 4টে দিন। আজকে জেরিনের বিয়ে। সব কিছু ঠিকঠাকভাবে রান্নাবান্না করা হয়েছে। বরযাত্রীরা চলে আসতেই মিন্টু সব কিছু সবাইকে দিতে লাগলো। সবাইকে খাওয়া দাওয়া করানোর পর কাজী এসে জেরিন এবং জামিরের বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। বিয়ে বাড়িতে বেশ কিছু নিয়মকানুন মানার পর সন্ধ্যা 6টায় জেরিনকে নিয়ে জামির চলে গেল তাদের বাসায়। এদিকে সবার মন খারাপ। মিন্টু আর পায়েল চলে আসলো রুমে। দুজন চুপচাপ বসে আছে। এমন সময় পায়েল বলতে লাগলো, মেয়ে মানুষ হয়েছে তো, তাদেরকে বিয়ে একদিন না একদিন দিতে হবে, তাই না? এটা নিয়ে চিন্তা করলে হবে। এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। মিন্টু পায়েলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় ফারহান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কালকে বিয়েবাড়িতে একটা আপু বেবি নিয়ে এসেছিল। ওই বেবিটাকে আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ আম্মু, আমাকে একটা বেবি এনে দাও। ফারহানের কথা শুনে পায়েল লজ্জা পেয়ে গেল। এমন সময় মিন্টুর আম্মু বলতে লাগলো, পায়েল, ফারহান তো ঠিক কথা বলেছে। সে তো অনেকটা বড় হয়ে গেছে। এখন না হয় আরেকটা বেবি নিয়ে নাও, তাহলে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে আম্মু। এই বলে পায়েল চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ পর মিন্টু রুমে এসে পায়েলকে জড়িয়ে ধরে পায়েলের ঠোঁটের গালে কিস করতে লাগলো আর বলতে লাগলো, পায়েল, আর একটা বেবি আনার মিশনে নেমে পড়ি। ঠিক আছে, নামও তাহলে। তারা দুজন বেবি আনার মিশনে যাক। আমরা না হয় এখন বিদায় নিই। গল্পটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ভালো কমেন্ট পেলে লেখক আরও উৎসাহিত হয় সুন্দরভাবে গল্প লেখার জন্য। আপনারা কেমন গল্প চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।